তাহলে আমরা লিভার সিরোসিসের কারণ পড়ে ফেলছি, পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস এবং তার ফাইন্ডিংস গুলো পড়ে ফেললাম। এই ছবিটা থেকে আমরা যেটা পড়বো সেটা হলো সিএলডির কি কি স্টিগমাটা আছে, ঠিক আছে? নিউরোলজিক ফাইন্ডিংস এর মধ্যে হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। হেপাটিক এনসেফালোপ্যাথি হইলেই স্টেডেক্সিস হয়, ফ্ল্যারপেন ট্রেমর হয়। হেপাটিক এনসেফালোপ্যাথির কারণ কি? অ্যামোনিয়ার পরিমাণ বেশি। অ্যামোনিয়ার পরিমাণ বেশি হলে সেটা ক্রস করবে কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কোন সেলের ভেতরে ঢুকবে? অ্যাস্ট্রোসাইট। এখানে ঢুকে অ্যাস্ট্রোসাইটিক ডিসফাংশন। অ্যাস্ট্রোসাইটিক ডিসফাংশন কিভাবে করবে? অ্যাস্ট্রোসাইটের ভেতরে বেশি বেশি তৈরি হবে গ্লুটামিন। গ্লুটামিন বেশি বেশি কি করে তৈরি হয়? গ্লুটামেট প্লাস অ্যামাইন, গ্লুটামিন, ঠিক আছে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানোরেক্সিয়া নন স্পেসিফিক সিম্পটম, নৌশো ভমিটিং নন স্পেসিফিক সিম্পটম, ডাল অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। ফেটোর হেপাটিকাস, ফেটোর হেপাটিকাসের ব্যাখ্যা দিয়েছিলাম, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট মার্কেপ্টোপিউরিন সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। তাহলে এখানেও অটোসিস্টেমিক শান্ট ইন্ডিকেট করে এটা। অটোসিস্টেমিক শান্ট ছাড়া ফেটোর হেপাটিকাস হয় না। হেমাটোলজিক থ্রম্বোসাইটোপেনিয়া কেন হবে? থ্রম্বোসাইটোপেনিয়া হওয়ার কারণ হলো আমাদের যে টোটাল বডি, আমাদের বডিতে যে প্লেটলেট আছে তার 50% হলো সার্কুলেটিং, 50% সার্কুলেটিং। সার্কুলেটিং মানে আপনি এটা সিবিসি তে দেখতে পাবেন। 50% হলো সিকুয়েস্ট্রেটিং। সিকুয়েস্ট্রেটিং মানে সে ক্রস করতেছে মাইক্রো সার্কুলেশন, চিপায় পড়ে রয়েছে আর কি। সিকুয়েস্ট্রেটিং। এই সিকুয়েস্ট্রেটিংটা কোথায়? এই সিকুয়েস্ট্রেটিংটা হলো স্প্লেনিক সার্কুলেশনে। তাহলে একটা পেশেন্টের যদি স্প্লেনোমেগালি হয়, স্প্লেনোমেগালি হলে তার এই সিকুয়েস্ট্রেটিং পোরশনটা বেড়ে যাবে। ইনক্রিজ অ্যামাউন্ট অফ সিকুয়েস্ট্রেটিং। সিকুয়েস্ট্রেটিং প্লেটের পরিমাণ বেড়ে যাওয়া মানে 50% এর চেয়ে সেটা বেড়ে যাবে। যখন সিকুয়েস্ট্রেটিং পরিমাণ বেড়ে যাবে তখন সার্কুলেটিংটা কমে যাবে। ডিক্রিজ সার্কুলেটিং। সার্কুলেটিং প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা পাবো থ্রম্বোসাইটোপেনিয়া। অ্যানিমিয়া কেন পাবো? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। কোয়াগুলেশন ডিসঅর্ডার কেন পাবো? আমরা জানি লিভার কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর সিনথেসিস করে, সেই কোয়াগুলেশন ফ্যাক্টর সিনথেসিস হবে না, তাই কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে আমরা এটা পাবো কি দেখে? প্রোথ্রম্বিন টাইম চেক করে। স্প্লেনোমেগালি কি কারণে স্প্লেনোমেগালি পাই? পোর্টাল হাইপারটেনশনের জন্য স্প্লেনোমেগালি পাই, এই কথাটা ইম্পর্টেন্ট। স্প্লেনোমেগালির প্যাথোজেনেসিস কি? স্প্লেনোমেগালির প্যাথোজেনেসিস হলো পোর্টাল হাইপারটেনশন। রেনাল, রেনাল ফাইন্ডিং কি? হেপাটোরেনাল সিনড্রোম। এখানে প্যাথোজেনেসিস ছোট্ট করে লিখে রাখবেন। মেটাবলিক হাইপার বিলিরুবিনেমিয়া কেন? বিলিরুবিন মেটাবলিজম করতে পারতেছি না। হাইপোনাট্রিমিয়া কেন? এই পেশেন্টের ক্ষেত্রে আপনার কাছে হাইপোনাট্রিমিয়া মনে হচ্ছে কেন? তাহলে পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হওয়ার কারণ হলো পেশেন্টের অ্যাসাইটিস এবং জেনারেলাইজড ইডিমা হওয়ার মেকানিজম হলো, তার অ্যাসাইটিস বলি আর জেনারেলাইজড ইডিমা বলি, সেটার মেকানিজম হলো ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন নেই। ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন না থাকার কারণে কলোডসমেটিক প্রেসার কম। কলোডসমেটিক প্রেসার কম থাকার কারণে ট্রান্সুরেশন বেড়ে যাচ্ছে। নতুন যে ঢুকছেন মিউট করেন। ট্রানজিশনের মাধ্যমে যখন সব ফ্লুইড গুলো বের হয়ে যাবে তখন আন্ডার সার্কুলেশন। মিউট করা না থাকলে একটু কষ্ট করে মিউট করেন, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকলে অন্য মানুষের শুনতে সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে তার সার্কুলেটরি ভলিউমের পরিমাণ কমে যাবে, অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাবে। যখন তার এই ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাবে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে গেলে সেটা রেসপন্ড করার আরেকটা উপায় হলো ইনক্রিজ এডিএইচ। তাহলে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে গেল কিন্তু টোটাল বডি ওয়াটার কিন্তু কমে নাই।
যদিও তার টোটাল বডি ফ্লুইডের পরিমাণ বেশি, টোটাল বডি ওয়াটারের পরিমাণ বেশি, কিন্তু ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম থাকার জন্য, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম কেন? কারণ ব্লাড ভেসেলের ভিতরে পানি ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হলো কলোয়েড অসমোটিক প্রেসার, ওয়াটার, সেটা নাই। সরি, কলোয়েড অসমোটিক প্রেসার, প্রোটিন, সেটা নাই। সে কলোয়েড অসমোটিক প্রেসার কমে যাওয়ার কারণে ব্লাড ভেসেলের ভেতরে ওয়াটারটা থাকতেছে না, বেড়ে আসতেছে। এই জন্য তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম। ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাওয়ার কারণে এডিএইচ বেশি। যখন এডিএইচ বেশি তখন কি ঘটনা ঘটবে? ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়বে। তখন বেড়ে গেল ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন। আর যখন ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, যখন ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে তখন কি ঘটনা ঘটবে? তখন হবে হাইপোনাট্রিমিয়া। যখন ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হাইপোনাট্রিমিয়া। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই। কার্ডিওভাস্কুলার মধ্যে আমরা কার্ডিওমায়োপ্যাথি পাবো। কার্ডিওমায়োপ্যাথি কেন পাবো? কার্ডিওমায়োপ্যাথি তার ক্ষেত্রে পাবো সে যদি হেমোক্রোমাটোসিসের পেশেন্ট হয়ে থাকে। হেমোক্রোমাটোসিসের পেশেন্ট যদি হয়ে থাকে তাহলে তার কার্ডিয়াক ম্যানিফেস্টেশনে থাকতে পারে। পেরিফেরাল ইডিমাটা ঢুকে দিছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে। ইডিমার কারণ কি? ইডিমার কারণ হলো ডিক্রিজ কলোয়েড অসমোটিক প্রেসার। প্লাজমা প্রোটিন নাই, প্লাজমা প্রোটিন না থাকার কারণে তার কলোয়েড অসমোটিক প্রেসার, এটা হলো তার পেরিফেরাল ইডিমার কারণ। এবং এই ইডিমাটাকে ফার্দার এক্সাজারবেট করে কে? অর্থাৎ সিএলডির পেশেন্টের ক্ষেত্রে এরকম জেনারেলাইজড ইডিমা হওয়ার কারণ কি? এখানে একটা পজিটিভ ফিডব্যাক কাজ করে। প্রথম কথা, ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন নেই। ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন না থাকার কারণে ইডিমা, এই ধরনের ইডিমাকে আমরা বলবো ট্রানজুরেশন। তাহলে ব্লাড ভেসেলের মধ্যে প্রোটিন নেই, প্রোটিন না থাকার কারণে ট্রানজুরেটিভ ফ্লুইড বের আসতেছে। যখন এরকম ট্রানজুরেশন হচ্ছে তখন তার সার্কুলেটরি ভলিউমটা কমে যাচ্ছে অথবা ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কমে যাচ্ছে। তাহলে যখন তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাওয়া মানে আলটিমেটলি তার রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া। যখন তার রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে তখন তার রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হওয়া মানে তার অ্যাঞ্জিওটেনসিন 2 পরিমাণ বেড়ে যাওয়া। অ্যাঞ্জিওটেনসিন 2 পরিমাণ বেড়ে যাওয়া মানে অ্যালোস্টেরনের পরিমাণ বেড়ে যাওয়া। অ্যালোস্টেরনের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? অ্যালোস্টেরনের পরিমাণ বেড়ে যাওয়া মানে তার বডিতে নতুন করে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে। তার বডিতে নতুন করে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে নতুন করে বডিতে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন হওয়া মানে কি? ফার্দার ইনক্রিজ ইন দ্য ব্লাড ভলিউম। তাহলে পুনরায় আমি তার ভলিউম বৃদ্ধি করালাম। আমি তার ব্লাড ভলিউম বৃদ্ধি করে দিছি, কিন্তু এই ভলিউমটা কি ভাস্কুলার স্পেসে থাকতেছে? না, বের হয়ে যাচ্ছে। ভলিউম বৃদ্ধি করতেছি, ভাস্কুলার স্পেসে থাকতেছে না, বের হয়ে যাচ্ছে। আবার ভলিউম বৃদ্ধি করাচ্ছি, ভাস্কুলার স্পেসে থাকতেছে না, বের হয়ে যাচ্ছে। অ্যালোস্টেরন যেটা রিলিজ হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে, যে অ্যালোস্টেরন রিলিজ হলো সেটা কি লিভার দিয়ে মেটাবলিজম হতে পারবে? যেটা লিভার অ্যালোস্টেরন রিলিজ হলো সেটা লিভার দিয়ে মেটাবলিজম হবে না। তাহলে তার যদি মেটাবলিজম না হয় তাহলে আমরা পাবো তার অ্যালোস্টেরন বেশি। তাহলে মেটাবলিজম যদি না হয় তাহলে আমরা তার ক্ষেত্রে পাবো অ্যালোস্টেরন বেশি। এই যে তার অ্যালোস্টেরন বেশি, এবং এই অ্যালোস্টেরন বেশি হচ্ছে অ্যাড্রেনাল কারণে না। তাহলে সিএলডি পেশেন্টের ক্ষেত্রে অ্যালোস্টেরন বেশি দুইটা কারণে। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একটা পেশেন্টের যখন সিএলডি তখন তার অ্যালোস্টেরন বেশি কেন? একটা পেশেন্টের যখন সিএলডি তখন তার অ্যালোস্টেরন দুইটা কারণে বেশি। প্রথম মেকানিজম ট্রানজুরেশন। ট্রানজুরেশন মানে ভাস্কুলার স্পেস থেকে ফ্লুইড বেরিয়ে যাওয়া, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো, ইনক্রিজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেম, ইনক্রিজ অ্যালোস্টেরন। এটা একটা মেকানিজম। 2 নম্বর মেকানিজম সিএলডি। সিএলডি মানে ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কম। সিএলডি মানে ফাইব্রোসিসের জন্য সাইনোসয়েডাল এক্সচেঞ্জ কম। সাইনোসয়েডাল এক্সচেঞ্জ কমে যাওয়া মানে পোটোসিস্টেমিক শান বেশি। অনেকগুলো টার্ম কিন্তু শিখে ফেলছেন, দেখছেন? পোটোসিস্টেমিক শান বেশি। এই দুইটা জিনিসের কারণে অ্যালোস্টেরনের মেটাবলিজম কম। ডিক্রিজ অ্যালোস্টেরন মেটাবলিজম। এই দুইটা মেকানিজমের কারণে যখন অ্যালোস্টেরন অ্যাক্টিভিটি বেশি তখন আমরা বলবো এটাকে সেকেন্ডারি হাইপার অ্যালোস্টেরনিজম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বা পরবর্তী ফাইন্ডিংস গুলোতে চলে যাই। আজকে ফাইন্ডিংস পড়ায় শেষ করে ফেলি। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কি পাবো? রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে টেস্টিকুলার অ্যাট্রফি, গাইনোকমাসিয়া এবং অ্যামেনোরিয়া ওই রিপ্রোডাক্টিভ হরমোনের ইমব্যালেন্সের জন্য। পোর্টাল হাইপারটেনশনের জন্য কি পাবো? এই কথাটা বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা আর ইস্ট্রোজেনের অ্যাক্টিভিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। পোর্টাল হাইপারটেনশনের জন্য কি পাবো? ইসোফেজাল ভ্যারিসেস। ইসোফেজাল ভ্যারিসেস রাপচার হলে কি হতে পারে?
গ্যাস্ট্রিক ভেরিসেসও পেতে পারি। অ্যাকুট মেডুসা, অ্যাসাইটিস, অ্যানোরেক্টাল ভেরিসেস, ইন্টারনাল হেমোরয়েড। আর কি কি পাবো স্কিনের মধ্যে কি কি ফাইন্ডিং, সেটা হলো জন্ডিস। জন্ডিস কেন? ফাংশনাল হেপাটোসাইট কমে গেছে, হেপাটোসাইটের সাথে এক্সচেঞ্জ কমে গেছে, সবকিছু মিলে আমরা আনকনজুগেটেড বিলিরুবিনকে মেটাবলিজম করতে পারতেছি না। স্পাইডার অ্যানজিওমা, পামার ইরেথেমা, এই দুইটা জিনিস ইস্ট্রোজেনের কারণে। এই কথাটা পরীক্ষা আসবে। এই দুইটা জিনিস ইস্ট্রোজেনের কারণে, পামার ইরেথেমা এবং স্পাইডার অ্যানজিওমা দুইটাই ইস্ট্রোজেনের কারণে। পারপুরা পেটেচি গুলা, পারপুরা পেটেচি ওই স্পাইডার হেমানজিওমা যদি রাপচার হয়, স্পাইডার হেমানজিওমা কোন জায়গার ব্লাড ভেসেল ম্যালফরমেশন? স্কিনের সাবকিউটেনিয়াস স্পেসে। তাদের মধ্যে যদি রাপচার হয়, রাপচার হয়ে গেলে ব্লিডিং হবে। স্কিনের নিচে যদি ব্লিডিং হয় আপনি পারপুরা পেটেচি দেখতে পাবেন। অথবা ওই যে বললাম থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে আসবে, বাট ওইটা কমন না, এটা বেশি কমন। যতগুলো ফাইন্ডিং আছে সবগুলো ফাইন্ডিং আমরা মোটামুটি পড়ে ফেললাম, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। এখন অ্যাসাইটিস এর মেকানিজম আমি দেখেন ভাই, এখান থেকে সবচেয়ে বেশি আসবে মেকানিজম, বুঝছেন? তাহলে একটা পেশেন্টের সিএলডি পেশেন্টের ক্ষেত্রে অ্যাসাইটিস কেন হলো, তাহলে এখান থেকে আপনাকে অ্যাসাইটিস সম্পর্কে একটু জানতে হবে। তাহলে সিএলডি পেশেন্টের অ্যাসাইটিস হওয়ার এক নম্বর কারণ হবে নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড স্প্ল্যাঙ্কনিং ভেসোডাইলেশন। স্প্ল্যাঙ্কনিং ভেসোডাইলেশন মানে কি আমি আপনাকে খুলে বলি। ধরেন এটা হলো ক্যাপিলারি বেড, ফ্লুইড লিক করে সবচেয়ে বেশি ক্যাপিলারি বেড থেকে। এই ক্যাপিলারি বেডে একটা ইনপুট থাকে, ক্যাপিলারি বেডের ইনপুট হলো আর্টারিওলার সিস্টেম, আউটপুট হলো ভেনাস সিস্টেম। তাহলে ক্যাপিলারি বেডের ইনপুটে আপনি যদি ব্লাড বেশি দেন, অর্থাৎ এটাই হলো স্প্ল্যাঙ্কনিং ভেসোডাইলেশন। তাহলে নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড স্প্ল্যানিক ভেসোডাইলেশন, আর স্প্ল্যানিক ভেসোডাইলেশন হলে তো পোর্টাল হাইপারটেনশন হবেই। তাহলে স্প্ল্যানিক ভেসোডাইলেশন এবং পোর্টাল হাইপারটেনশন, স্প্ল্যানিক ভেসোডাইলেশন, পোর্টাল হাইপারটেনশন দুইটা মিলাই আমরা যেটা পাবো, ব্লাড ভেসেলের ভেতরে ফ্লুইডের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, ব্লাড ভেসেলের ভেতরে ফ্লুইডের পরিমাণ বেশি, চাচ্ছে ধাক্কা দিয়ে বের করে দিতে, এটাকে বলা হয় ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই দুইটার কারণে আমরা পাবো ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। 3 নম্বর কারণ হলো সিএলডি তে অ্যাসাইটিস হওয়ার কারণ হলো ডিক্রিজ কলয়েড অসমোটিক প্রেসার। ব্লাড ভেসেলের ভেতরে প্রোটিন নাই, পানি ধরে রাখতে পারতেছি না, তাহলে ডিক্রিজ কলয়েড অসমোটিক প্রেসার। যখন এই ডিক্রিজ কলয়েড অসমোটিক প্রেসার হয় অথবা ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয়, দুইটাকে আমরা একসাথে বলি ট্রানজুরেশন। এই দুইটা মেকানিজম, একটা হলো ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর একটা হলো ডিক্রিজ কলয়েড অসমোটিক প্রেসার, দুইটার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি, এটার কন্ট্রিবিউটিং রোলটা বেশি। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার কারো এক দফা বাড়ায় দেয় সেকেন্ডারি হাইপারঅ্যালোস্টেরনিজম। কারণ যখন আমি আপনাকে বলবো সেকেন্ডারি হাইপারঅ্যালোস্টেরনিজম, তার মানে সে বডি ফ্লুইড ভলিউম আরো বাড়ায় দিচ্ছে। তাহলে এগুলো হলো সিএলডি থেকে হাইপারঅ্যালোস্টেরনিজম, এগুলো হলো সিএলডি থেকে কেন অ্যাসাইটিস ডেভেলপ করে সেটার মেকানিজম। এখন অ্যাসাইটিস এর একটা পেশেন্ট আসলে আমাকে অনেক কথা চিন্তা করতে হবে। অ্যাসাইটিস এর এই কারণটা কি? একটা পেশেন্ট অ্যাসাইটিস ডেভেলপ করলো, তাহলে এটার কারণটা কি? এটার কারণ কি ট্রানজুডেটিভ নাকি এক্সুডেটিভ, এটা ভাগ করতে হবে। তাহলে আমার কাছে একটা অ্যাসাইটিস এর পেশেন্ট আসলো, প্রথমে চিন্তা করতে হবে এটা কি এক্সুডেটিভ নাকি ট্রানজুডেটিভ। ট্রানজুডেটিভ মানে হলো ফ্লুইড ডাইনামিক্স এর সমস্যা, ট্রানজুডেটিভ মানে হলো ফ্লুইড ডাইনামিক্স এর সমস্যা। ফ্লুইড ডাইনামিক্স মানে প্রেসার রিলেটেড, প্রেসার রিলেটেড মানে হয় আমি ব্লাড ভেসেলের ভেতরে ফ্লুইড ধরে রাখতে পারতেছি না, না হয় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। দুইটা কথা, হয় ধাক্কা দিয়ে আমি বেশি বেশি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি অর্থাৎ ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অথবা আমি ফ্লুইডটাকে ধরে রাখতে পারতেছি না, ডিক্রিজ কলয়েড অসমোটিক প্রেসার। আশা করি বুঝতে পারছেন। এই দুইটার কারণে আমরা বলবো ট্রানজুরেশন। এক্সুডেশন মানে হলো ক্যাপিলারিতে লিকিং বেড়ে গেছে অর্থাৎ পারমিবিলিটি বেড়ে গেছে। ক্যাপিলারিতে যদি এরকম লিকিং বেড়ে যায়, পারমিবিলিটি বেড়ে যায়, তাহলে বেশি বেশি ফ্লুইড বেড়ে আসবে। এবং যখন পারমিবিলিটি বেড়ে যাবে তখন শুধুমাত্র যে ওয়াটার বেড়ে আসবে ব্যাপারটা না, ওয়াটারের সাথে প্রোটিনও বেড়ে আসবে, সেলও বেড়ে আসবে, সেটা আরবিসি ডাব্লিউবিসি এরা বেড়ে আসবে। তাহলে এক্সুডেটিভ এর কারণের মধ্যে আমরা যেটা পড়বো, দুইটা কারণ মনে রাখবো, ইনফ্লামেটরি, ম্যালিগন্যান্ট। ইনফ্লামেটরি এবং ম্যালিগন্যান্ট। তাহলে আপনাকে অ্যাসাইটিস এর কারণ যদি জিজ্ঞেস করা হয় বলবেন ট্রানজুডেটিভ কজ, এক্সুডেটিভ কজ।
তাহলে এক্সুলেটিভ কজের মধ্যে আমরা পড়বো ইনফ্লামেটরি আর পড়বো ম্যালিগন্যান্ট, মনে থাকবে? ইনফ্লামেটরি আর হলো ম্যালিগন্যান্ট। তাহলে ইনফ্লামেটরির মধ্যে আপনি অ্যাসাইটিস দিতে পারবেন, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস দিতে পারবেন, ম্যালিগন্যান্টের মধ্যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি দিতে পারবেন। এখন অ্যাসাইটিসটা কি পোর্টাল হাইপারটেনশন থেকে ডেভেলপ করলো কিনা? একটা পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করছে, এই অ্যাসাইটিসের সাথে পোর্টাল হাইপারটেনশনের সম্পর্ক কি? এই অ্যাসাইটিসের সাথে পোর্টাল হাইপারটেনশনের সম্পর্ক বের করার জন্য আমরা আরো একটা টেস্ট করি, সেই টেস্টের নাম হলো সিরাম অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। সিরাম অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কেন? তাহলে আমরা এখন দেখবো সিরাম অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট মানে কি। তাহলে আমি দুইটা ভাস্কুলার কম্পার্টমেন্ট ড্র করতেছি, এটা হলো ব্লাড ভেসেল। তাহলে এই ব্লাড ভেসেলে আমাদের কোন ফ্লুইড কম্পার্টমেন্ট? সিরাম। ব্রড হেডিং এ এটা ভাস্কুলার কম্পার্টমেন্ট, আমি বলতেছি এটা পোর্টাল ভেন। তার মানে পোর্টাল ভেন হলো তো এটা ভাস্কুলার কম্পার্টমেন্ট, তাহলে এটা সিরাম, এটাই ভাস্কুলার কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখান থেকে ফ্লুইড লিক হচ্ছে, ফ্লুইড লিক হওয়ার কারণে আমি এখানে একটা ফ্লুইড পেলাম, সেটাই হলো অ্যাসাইটিক ফ্লুইড। এখন এখান থেকে ফ্লুইডটা বের হওয়ার মেকানিজম হলো দুইটা, এক হয় তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, না হয় তার কলোডসমোটিক প্রেসার কম। এই দুইটার মধ্যে কোনটা বেশি প্রমিনেন্ট সেটাকে আমরা চেক করতে চাচ্ছি। তাহলে এটাকে চেক করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো সিরাম অ্যালবুমিন, সরি সিরাম অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। তাহলে সিরাম হলো এই কম্পার্টমেন্ট, অ্যাসিটিক ফ্লুইড হলো এই কম্পার্টমেন্ট, দুইজনের মধ্যে অ্যালবুমিন গ্রেডিয়েন্ট দেখব। অর্থাৎ সিরামে অ্যালবুমিনের পরিমাণ কতটুকু মাইনাস অ্যাসিটিক ফ্লুইডে অ্যালবুমিনের পরিমাণ কতটুকু। যদি দুইজনের মধ্যে কি না থাকে, পারমিবিলিটি বৃদ্ধি না পায়, খেয়াল করেন, যদি কি বৃদ্ধি না পায়, পারমিবিলিটি যদি বৃদ্ধি না পায়, যদি হাইড্রোস্ট্যাটিকের প্রেসারের জন্য অ্যাসিটিক ফ্লুইডটা এসে থাকে, অর্থাৎ ফ্লুইডকে ধাক্কা দিচ্ছি, প্রোটিন আসতেছে না, যদি আমার কারণ এটা হয় ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য অ্যাসাইটিস, তার মানে হলো আমি ধাক্কা দিচ্ছি ফ্লুইডকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, ওয়াটারকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, প্রোটিন আসতেছে না। তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে এই স্পেসে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে, এই স্পেসে প্রোটিনের পরিমাণ কম থাকবে। আপনারা কি বুঝছেন ভাই এই পর্যন্ত, নাকি আরেকটু বলবো? প্লিজ একদম অনেস্ট রিপ্লাই দিবেন। আমি এক কাজ করি, আজকে একবার বলে রাখি, আপনারা ভিডিওটা রিপিট করবেন, এরপরে না বুঝলে কালকে আবার বলবো। আমি আরেকবার বলতেছি, ভিডিওটাকে আবার আবার রিপিট করবেন, ঠিক আছে, বাসায়, কারণ এখন তো লেকচারের শেষ মুহূর্তে, এখন ব্রেন ভালো কাজ করতেছে না। এটা হলো আমাদের পোর্টাল ভেইন, এটা হলো আমাদের পোর্টাল ভেইন, এটাই হলো আমাদের ভাস্কুলার স্পেস। সো এইখানে যেই ফ্লুইড আছে সেটা হলো সিরাম। ধরে নিলাম এখান থেকে কিছু ফ্লুইড বেরোয় আসলো, যেই ফ্লুইডটা হলো সেটা হলো অ্যাসাইটিক ফ্লুইড। আমরা কারণ বের করতে চাই, কি কারণে ফ্লুইডটা বেরোয় আসলো, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য কিনা। যদি হয় যে হ্যাঁ ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্যই ফ্লুইডটা বেরোয় আসছে, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি এটার কারণ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ওয়াটার আসবে, প্রোটিন না, ওয়াটার অনলি, নট প্রোটিন। কোথায় আসবে? এই স্পেসে কি আসবে? শুধু প্রোটিন আসবে, শুধু ওয়াটার আসবে, প্রোটিন না। তাহলে আমি কি করে বের করব যে শুধু ওয়াটার আসছে? তাহলে আমি এই স্পেসের অ্যালবুমিনটাকে লেবেল করব। তাহলে এই স্পেসের অ্যালবুমিনটাকে যদি লেবেল করি, নাম হবে কি? সিরাম অ্যালবুমিন। আর অ্যাসিটিক ফ্লুইড এটাকে ড্র করে তার অ্যালবুমিন লেভেল বের করব, তার নাম কি হবে? সিরাম, সরি, অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন। এখন সিরাম অ্যালবুমিনটাকে আমি বলতেছি SA, আর অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিনকে আমি বলতেছি AA। এটা থেকে এটা বিয়োগ দিব,
বুঝছেন নাকি বুঝেন নাই? কোনটা থেকে কোনটা বিয়োগ দিব? এই কম্পার্টমেন্টের অ্যালবুমিন লেভেল থেকে এই কম্পার্টমেন্টের অ্যালবুমিন লেভেল বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে যদি বিয়োগ ফলটা বড় হয় তাহলে কি ইন্ডিকেট করে? তাহলে এই দুইজনের যেটা বিয়োগ ফল, এই দুইটা কম্পার্টমেন্টের অ্যালবুমিন লেভেলের যেটা বিয়োগ ফল, এই বিয়োগ ফলটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। সিরাম অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এই বিয়োগ ফলটা যদি বড় হয় তার মানে কি আমি বিয়োগ দিচ্ছি কোনটা থেকে কোনটা? সিরাম অ্যালবুমিন লেভেল থেকে অ্যাসিটিক ফ্লুইডের অ্যালবুমিন লেভেলটাকে বিয়োগ দিচ্ছি। তাহলে বিয়োগ ফলটাকে বলতেছি অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। বিয়োগ ফলটা যদি বড় হয় তার মানে সিরামে প্রোটিন যা আছে অ্যাসিটিক ফ্লুইডে তা প্রোটিন নাই, প্রোটিন অনেক কম। তার মানে এখান থেকে এখানে শুধুমাত্র ওয়াটার আসতেছে, প্রোটিন আসতেছে না। তার মানে হলো এটা ডিউ টু হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা যদি একটা পেশেন্টে দেখি সিরাম অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন গ্রেডিয়েন্ট বেশি, এটা ইন্ডিকেট করে তার অ্যাসাইটিসটা কেন হয়েছে। তার অ্যাসাইটিসটা হয়েছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার আলটিমেটলি কি ইন্ডিকেট করে? আলটিমেটলি এটা ইন্ডিকেট করে পোর্টাল হাইপারটেনশন। আলটিমেটলি এটা ইন্ডিকেট করে পোর্টাল হাইপারটেনশন। সবাইকে ধন্যবাদ। আজকে লেকচার আমার এই পর্যন্তই। এই টপিকসটা আবার রিপিট করবেন।